আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘড়িতে রাত ৩টে। ছোট্ট একটা চিরকুটে লিখে সেটা টেবিলের উপর রেখে দিল রুহি। তারপর নিঃশব্দে পা বাড়ালো ছাদের দিকে। ছাদে এসে চোখ বন্ধ করে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো ছাদের কিনারার দিকে। আর মাত্র একটা ধাপ বাকি, তারপর ৪তলা থেকে মাটিতে পতন। কয়েক সেকেন্ডের ব্যবধানে মৃত্যু। রুহি যখন শেষ ধাপের জন্য পা বাড়াবে তখন কেউ একজন ডেকে বলল, এই মেয়ে, এই। রুহি চমকে উঠল, এমন হঠাৎ কারো কারো ডাকে। পেছন ফিরে দেখে পাশের ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বিরক্ত হলো রুহি। মরার সময় পুরুষ মানুষ এসে ঝামেলা করছে। রুহি কিছু বলার আগে ছেলেটা প্রশ্ন করলো, এই মেয়ে, মাথা ঠিক আছে? কি করছো তুমি? চলে এসো ওখান থেকে, চলে এসো বলছি। রুহির মনে হলো ছেলেটি তাকে ধমক দিয়ে জোর খাটিয়ে কথা বলছি। রুহি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলো, নড়ল না এক চুল। রাত ৩টের সময় মরতে এসেও যে এমন ঝামেলায় পড়তে হবে রুহি ধারণা করতে পারেনি। অদ্ভুত লাগছে ব্যাপারটাকে। একটা ছেলে তাকে মরতে পাঠিয়েছে, অন্য একটা ছেলে আবার মৃত্যুর সময় এসে বাধা দিচ্ছে। রুহিকে নড়তে না দেখে ছেলেটা বলল, ওখানে দাঁড়াও তুমি, আমি আসছি। আসছি মানে? বলে কি এই ছেলে? রুহিদের ছাদ থেকে এই ছাদের দূরত্ব ১০ ফিটের বেশি। মাটিতে হলে এটা তেমন দূরত্ব না, কিন্তু ৪তলার উপর অনেক। এই ছেলে কি এতটা পথ লাফিয়ে চলে আসবে? রুহি যখন এসব ভাবতে ব্যস্ত ততক্ষণে ছেলেটা রুহিদের ছাদে চলে এসেছে। রুহি মনে হলো সে মহাশূন্যে ভাসছে। নিজের উপর যেন কোনো কন্ট্রোল নেই তার। না পারছে ছাদ থেকে লাফ দিতে, না পারছে ছেলেটির কথা মতো ছাদের কিনারা থেকে মাঝখানে চলে যেতে। রুহির মনে হলো পা দুটো যেন টনটন ভারী। ছেলেটা এসে রুহির হাত ধরে টেনে ছাদের মাঝখানে নিয়ে হলো। সারা শরীর শিউরে উঠল রুহির। মানুষের হাত পা এত ঠান্ডা হয়? হতে পারে। রুহি ভুরুজোড়া বাঁকিয়ে চেয়ে রইল ছেলেটার হাতের দিকে। রুহির মনে হলো এটা হাত নয়, উত্তর মেরুর মাইন্সের ৮০ ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে আসা এক টুকরো বরফখণ্ড। রুহি এবার ছেলেটির দিকে চাইল। পরনের ট্রাউজার কালো বা নেভি ব্লু রঙের হবে। আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে না। গায়ে সাদা রং একটা টি শার্ট, ডান হাতে একটা ঘড়ি। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। সেই এলোমেলো চুলগুলো আবার এলোমেলো করে দিয়ে গেল একটা দমকা হাওয়া। মুখে খোঁচা খোঁচা দাড়ি। ছেলেটি রুহেছে বেশ লম্বা, দেখতে সুন্দর। ছেলেটা বলল, সমস্যা কি তোমার? মরতে যাচ্ছিলে কেন? এই প্রথম রুহি কথা বলল। আপনার সমস্যা কি? দেখছেন একজন মরতে যাচ্ছে, তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? ছেলেটা ঠান্ডা উত্তরে, মানবিক অধিকার। রেগে গেল রুহি। রাগী কণ্ঠে বলল, আপনার মানবিকতা আপনার কাছেই রাখেন। দুনিয়ায় অনেক জায়গা আছে যেখানে মানবিকতা দেখান গিয়ে। আচ্ছা, অন্য জায়গাতে মানবিকতা দেখাবো, কিন্তু তোমাকে তো মানবিকতা দেখিয়ে ফেলেছি। এই জন্য জানতে চাইছি, কি এমন হলো যে আত্মহত্যা করতে হবে? বেঁচে থাকার জন্য একটা কারণ যথেষ্ট। তোমার জীবনে কি সেই একটা কারণ নেই? আমাকে বলতে পারো। শোনার পর যদি মনে হয় তোমার মরা যাওয়া উচিত, আমি নিজেই তোমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আপনাকে কেন বলতে যাব? আপনি কে? কেউ না। আসলে জীবনের গোপন কথাগুলো অপরিচিত মানুষকেই বলা উচিত। তাহলে তারা আমাদের গোপন কথা নিয়ে খোঁটা দিবে না বা পচাবে না। কাউকে বলে দেওয়ারও ভয় থাকবে না। আর তুমি মরেই তো যাবা। যাবার আগে নিজের কথাগুলো কাউকে বলে গেলে, কেউ একজন জানলো তোমার কথা, এতে তোমার লাভের কিছু না হলেও ক্ষতি নেই। ফুপিয়ে কেঁদে ওঠে রুই। এই কান্না থামার না। সমুদ্রের ঢেউ যেন একটার পর একটা তীরে আছাড় পড়ে, তেমনি কান্নার ধারাবাহিকতা ভাবে চলতে লাগলো। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম সাহিল। টানা ১ ঘন্টা কান্না করার পর কথা বলল রুহি। কান্না করতে করতে একসময় হেঁচকি উঠে গেল তার। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন ফুরিয়ে গেল। ছাদের দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল রুহি। ছেলেটা বসলো পাশে। অপেক্ষা করতে লাগলো রুহির কান্না থামার। রুহির কথা শুনে ছেলেটা প্রশ্ন করলো, তারপর? রুহি বলল, আমাদের ৪ বছর সম্পর্ক। সাহিলকে আমি কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে। গত ৪ বছর কি করি নেই সাহিলের জন্য। ওর চাকরি ছিল না, টিউশন ছিল না, টাকা ছিল না। তারপর আমি একটা রিলেশনে বয়ফ্রেন্ডের যা যা করা দরকার আমি মেয়ে হয়ে সেইগুলো করছি। নিজের শপিংয়ের টাকায় ওকে গিফট করেছি। রিক্সা ভাড়া নাই, ভাড়া দিয়েছি। কতবার বাড়ি ভাড়া দিয়েছি। ওর জন্মদিনে ওর পিছনে ফোন গিফট দিয়েছি। এক কথায় নিজের সমস্ত সুখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা ত্যাগ করে সাহিলকে সুখী করতে চেয়েছি। ওর ইচ্ছেগুলো পূরণ করছি। এমন কোনো কিছু করি নাই যে আমি করিনি, কারণ আমি সাহিলকে ভালোবাসতাম, ভালোবাসি। আমি ভাবতাম একসময় সব ঠিক হয়ে যাবে। একদিন সাহিল আমার ইচ্ছেগুলো পূরণ করবে, আমরা একসাথে বাঁচব। কিন্তু চাকরি পাবার পর সে আমাকে ভুলে গেল। অন্য একটা মেয়েকে বিয়ে করছে। আগামীকাল সাহিলের বিয়ে। প্রিয় মানুষ বেইমানি, তাদের অবহেলা, তাদের থেকে পাওয়া পাত্তা না পাওয়া কষ্ট যে কতটা কষ্ট, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। এই তীব্র কষ্ট নিয়ে বাঁচা যায়?
বাঁচতে ইচ্ছা করে না? একটানা কথাগুলো বলে থামলো রুহি। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে তার। রুহি চোখ মুছে ছেলেটার দিকে তাকালো। পরীক্ষার আগের দিন ছাত্রছাত্রী শিক্ষকের কথা যতটা মনোযোগ গুরুত্ব দিয়ে শুনে ছেলেটার দিকে তাকিয়ে সেটাই মনে হলো রুহির। মিনিট দুয়েক পর ছেলেটা বলল, তো তুমি মারা গেলে কি হবে? রুহি যেন বুঝতেই পারল না প্রশ্নটা। রুহি জিজ্ঞাসা দৃষ্টিতে ছেলেটার দিকে চাইলো। ছেলেটি বলল, মানে সাহেল তো তোমাকে ভালোবাসে না, কখনো বেসেছে বলে মনে হয় না। সে তোমাকে ব্যবহার করছে আর তুমি বোকার মতো তার এশারায় নেচেছো। কথাটা হয়তো তিতে লাগলো, কিন্তু এটাই সত্যি। এখন যে ছেলেটা তোমাকে ভালোবাসে না, কখনো ভালোবাসেনি, তুমি মারা গেলে কি তার কিছু যা আসে যাবে? সে কি কষ্ট পাবে? তার কি খারাপ লাগবে? যদি খারাপ লাগে, যদি কষ্ট পেত, তাহলে সে কখনোই তোমাকে হারাতে দিত না। সেও তোমাকে তোমার মতোই ভালোবাসতো। রুহি বলল, আমি মারা গেলে অবশ্যই সাহিল কষ্ট পাবে। তখন বুঝবে আমি তাকে কতটা ভালোবাসতাম। তখন বুঝবে কাকে হারিয়েছে সে। কোন ক্লাসে পড়ো তুমি? ছেলেটা আচমকা এমন প্রশ্নে কিছুটা হতভম্ব হলো রুহি। তারপর জবাব দিল, অনার্স ৩য় বর্ষ। ছেলেটা বলল, অথচ ইন্টার পড়া মেয়েদের মতো কথা বলছো? রুহি ব্যঙ্গাত্মক সুর বলল, আপনি খুব বিশারদ মনে হচ্ছে। আমার 6টা গার্লফ্রেন্ড, তার মধ্যে 2জন আছে ইন্টারে পড়ে। আমি জানি, বুঝি কোন বয়সে আবেগ, কোন বয়সে মেয়েরা আবেগী হয়ে থাকে, কোন বয়সে আবেগী কথাবার্তা বলে। ছেলেটার কথা শুনে প্রচণ্ড রাগ হলো রুহির। ইচ্ছে করলো নিজে মরার আগে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছাদ থেকে। রুহি রাগী গলা বলল, নিজে যে এত বড় বড় কথা বলছেন, আপনি তো সেই সাহিলের দলে, একই দলের লোক, বরং এক ধাপ এগিয়ে। আপনি নিজেই তো মেয়েদের ঠকাচ্ছেন। সাহিল তাও শুধু একজনের সাথে প্রতারণা করছে, আপনি তো 6-6টা মেয়ের সাথে প্রতারণা করছেন। রুহির কথা শুনে ছেলেটা হেসে ফেলল। হাসতে থাকলো। অনেকক্ষণ হাসার পর হাসি থামিয়ে বলল, এখানে তোমার ধারণায় ছোট্ট একটা ভুল আছে। আমি কারোর সাথে প্রতারণা করছি না। আমার যে 6টা গার্লফ্রেন্ড, এটা তুমি যেমন জানলে তারাও জানে। সবটা জেনেও তারা আমার সাথে কথা বলে। হয়তো কথা বলতে ভালো লাগে। এটাকে যদি প্রেম বলো তাহলে প্রেম, ভালোবাসা বলো ভালোবাসা, আবার সময় কাটানো বললে সময় কাটানো। এদের মধ্যে যদি শুনি কাল কারো বিয়ে, আমার খারাপ লাগবে না। আবার ওরা যদি শুনে আমার বিয়ে, তাহলে ওরা কষ্ট পাবে না। রুহি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, এরকম হয়? জি, আমার সাথে হচ্ছে তো। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর? আপনি আমাকে দেরি করিয়ে দিচ্ছেন। আপনি আপনার কাজে যান, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন গিয়ে। আমাকে আমার কাজ করতে দেন। তোমার আবার কি কাজ? মারা যাওয়া? জি। একদিন পর মরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? তুমি কাল মরে যেও, আমি কিছু বলবো না। কিন্তু আজ একটা কাজ করো, তুমি সাহিলকে ফোন দাও। তাকে বলবে, সে যদি অন্য কাউকে বিয়ে করে তুমি আত্মহত্যা করবে, সত্যিই মারা যাবে। এটা শুনে সাহিল কি বলে আমাকে জানিয়ে মারা যেও। রুহি জিজ্ঞাসা করলো, আপনার কথা আমি কেন শুনতে যাব? নিজের জন্য শুনবে। তুমি বললে না তুমি মারা গেলে সাহিল কষ্ট পাবে, এই জন্য তুমি কাজটা করবে। দেখা গেল সাহিল সত্যিই তোমাকে ভালোবাসে, তোমার মরার কথা শুনে ছুটে চলে আসলো তোমার কাছে। তারপর তোমাদের বিয়ে হলো, সুখের সংসার হলো। অথচ সামান্য একটা কাজ না করে তুমি মারা যাও। তাহলে এসব কিছুই হবে না। তুমি মারা যাবে, সাহিলও সারা জীবন কষ্ট পাবে। কাজটা কি ঠিক হবে বলো? রুহি কিছু বলল না। দুইজনের মধ্যে নামলো নীরবতা। একটা সময় রুহি নীরবতা ভেঙে বলল, ঠিক আছে, একদিন পর না হয় মরলাম। রুহির কথা শুনে ছেলেটার মুখে হাসি রেখা ফুটলো। মনে হলো এই কথাটা শোনার জন্য সে অপেক্ষা করছিল। ছেলেটার হাতের ঘড়ির দিকে চেয়ে বলল, রাত শেষ হয়ে এসেছে, আজান দিবে এক্ষুনি, আমাদের মনে হয় যাওয়া উচিত। রুহি চারিদিকে চাইলো, আকাশে জ্যোৎস্না নেই। আসলেই তো এতটা সময় পেরিয়ে গেছে, অথচ সে বুঝতেই পারেনি। দুজনে উঠে দাঁড়ালো। রুহি জিজ্ঞাসা করলো, আপনি কোথায় থাকেন? আসমানে। মানে? ছেলেটা হেসে ফেললো, যেন অনেক মজার একটা জোকস বলেছে। তারপর হাসি থামিয়ে বলল, পাশের বিল্ডিংয়ের চিলেকোঠার ঘরে থাকি। কাল দেখাবে। ও আচ্ছা। যাওয়ার কথা বললে ছেলেটা দাঁড়িয়ে গেল। তারপর রুহিকে আগে যেতে হবে। রুহি মনে মনে বলল, তার মানে ছেলেটা কি এখনও মনে করে যে আগে চলে যাবে, গেলে আমি ছাদ থেকে লাফ দেবো? রুহি চলে এলো। রুহি মাত্র কয়েকটা সিঁড়ি নেমেছে, তখনই মনে হলো, আচ্ছা ছেলেটার নাম তো জিজ্ঞাসা করা হলো না। এখন নিশ্চয় ছাদে আছে। রুহি ছাদে উঠে এলো। ছাদে ছেলেটা নেই। রুহি চারিদিকে তাকালো, না, কোথাও কেউ নেই। অবাক হলো রুহি। তখনই রাতে নিস্তব্ধতা ভেদ করে দূরের কয়েকটা মসজিদ থেকে ভেসে এলো আজানের সুর। রুহি বিস্ময় নিয়ে পা বাড়ালো সিঁড়ির দিকে। বাবা মা জেগে ওঠার আগে তাকে রুমে যেতে হবে। ঘড়িতে রাত 9টা। তৃতীয়বারের মতো ছাদে এলো রুহি। পাশের ছাদে উঁকি দিল, কিন্তু সেখানে কেউ নেই। আগে 2বার এসে ঘুরে গেছে, তখনও সেখানে কেউ ছিল না। মনে মনে ভাবলো, ছেলেটা কোথায় গেল? বাসায় আছে নাকি কোথাও গেছে? রুহির কথা কি মনে আছে? হয়তো আছে, হয়তো নেই। আজকাল আপন মানুষগুলোই তো মনে রাখে না। সেখানে অপরিচিত একটা ছেলে। রুহি সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে সে আত্মহত্যা করবেই। এই স্বার্থপর দুনিয়া বিন্দুমাত্র বেঁচে থাকার ইচ্ছে নেই তার। রুহি রুমে চলে এলো। সাহিলের কথাগুলো মনে পড়তেই কান্না পেল তার।
সকালে সাহিলকে ফোন করেছিল রুহি। সাহিল ফের রিসিভ করে বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো। রুহি কান্নাজড়িত কণ্ঠে বলল, সাহিল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, প্লিজ চলো না সব কিছু আগের মতো করে ফেলি। ওই এক কথা আর কতবার বলবে? এক কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। আমি তোমাকে এখন আর ভালোবাসি না, এই কথা কতবার বলবো তোমায়? কিন্তু কেন ভালোবাসো না? আমার অপরাধ কি? কোনো অপরাধ নেই। তোমাকে আমার এখন আর ভালো লাগছে না। তাছাড়া আজ আমার বিয়ে, তুমি দয়া করে আমাকে বিরক্ত করবে না। তুমি যদি আজ বিয়ে করো তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে, মরে যাও। এরকমটা তুমি বলতে পারলে? নিজেই তো শুনলে। শোনো রুই, তোমাকে স্পষ্ট করে বলছি, আমি তোমাকে আর ভালোবাসি না। তোমার বাঁচায় মরায় আমার কিছু যায় আসে না। তোমার যা ইচ্ছা করো, কিন্তু দয়া করে আমাকে ফোন করো না। বেলা 12টা বাজতে রুই ছাদে উঠে দাঁড়ালো। ছাদে আসতে পরিচিত কণ্ঠে ভেসে আসলো, এই মেয়ে। রুই তাকিয়ে দেখে পাশের ছাদে ছেলেটা দাঁড়িয়েছে। রুই ধরেই নিয়েছিল ছেলেটাকে আর দেখবে না। রুই কোনো কথা বলল না। ছেলেটা ডেকে বলল, এই কথা বলো না কেন? ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? রুই জবাব দিল না। ছেলেটা বলল, কফি খাবে? না। আচ্ছা দাঁড়াও, আসছি আমি। কথাটা বলে ছেলেটা চলে গেল। 1 মিনিট পর একটা মই নিয়ে ফিরল। মইটা 2 ছাদের মাঝখানে পেতে তার উপর দিয়ে হেঁটে চলে এলো এই ছাদে। রুই বলল, আপনি তো লাফিয়ে চলে আসতে পারেন। ছেলেটা জবাব দিল, তা পারি, কিন্তু রিস্ক আছে। 4তলা থেকে পড়লে সোজা উপরে চলে যাব। আর আমি পটল তুললে আমার গার্লফ্রেন্ডে কী হবে? কথাগুলো বলে হেসে ফেলল ছেলেটা। কিন্তু রুই হাসলো না। রুই জিজ্ঞাসা করলো, আপনি কাল হাওয়া হয়ে গেলেন কীভাবে? রুইয়ের কথা শুনে ছেলেটা চমকে গেল, যেন এ ধরনের প্রশ্ন আশা করেনি। আমতা আমতা করে বলল, হাওয়া হলাম মানে? মানে আমি কাল সিঁড়ি থেকে ঘুরে এসেছিলাম, এসে দেখে আপনি নেই। হাসি ফুটল ছেলেটার মুখে, যেন পাথর নেমে গেল বুক থেকে। সে বলল, তোমার ছাদ থেকে ওই ছাদে তো আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না, দৌড়ে গিয়ে লাফ দিতে হয়। তুমি চলে যাওয়ার পর আমি দৌড়ে গিয়ে লাফ দিই, তারপর রুমে চলে যাই। এই জন্য তুমি এসে আমাকে দেখে পাওনি। তাই হবে হয়তো। তুমি কি মনে করছিলে আমি ভূত না জিন? রুই জবাব দিল না, প্রশ্ন করলো, আপনার নাম কি? রুইয়ের প্রশ্ন শুনে ছেলেটা যেন আকাশ থেকে পড়লো। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি আমার নাম জানো না? না, আমি অভ্র। আচ্ছা, সারাদিন কোথায় ছিলেন? মানে আগে ছাদে এসেছি আমি, কিন্তু আপনাকে দেখলাম না। বাসায় ছিলাম না, অফিসে ছিলাম। অফিস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর বাসায় আসলাম। ঘরে তো আর বউ নেই যে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। তাছাড়া আমি প্রতিদিন রাত করে ফিরি, তারপর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত শেষ, ঘুমানোর সময় পাই না। রুই কিছু না বলে ছাদে বসে পড়ল। অভ্র রুইয়ের পাশে বসলো। রুই বলল, আজ আমি মারা যাব, আপনি বাধা দিবেন না। আমি কেন বাধা দিতে যাবো? আচ্ছা সাহিল ফোন কি করেছিল? মাথা নাড়ানো রুহি। অভ্র বলল, কি বলল? সাহিলের কথাগুলো রুহি জানালো অভ্রকে। রুহি কেঁদে ফেলল। অভ্র অপেক্ষা করলো রুহির কান্না থামার। মিনিট কয়েক পর শান্ত হলো রুহি। অভ্র বলল, আমি কিন্তু জানতাম সাহিল এই কথাগুলো বলবে। রুহি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, জানতেন? হ্যাঁ, কারণ ছেলেটা তোমাকে কখনোই ভালোবাসেনি। তোমার বাঁচায় মারা ছেলেটার কিছু যায় আসে না। যে মানুষটা তোমাকে কখনো ভালোবাসেনি তার জন্য আত্মহত্যা করা কি ঠিক হবে? রুহি জবাব দিল না। অভ্র বলল, শোনো রুহি, আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ভুল মানুষকে ভালোবাসা, যে কখনো তোমাকে ভালোবাসেনি। অথচ তুমি তার ঘরে এতটাই বিভোর ছিল যে এটা কখনোই বুঝতে পারলে না। আজ তুমি মারা গেলে তার কিছু যাবে আসবে না। সে ঠিকই অন্য একটা মেয়েকে নিয়ে বাসর করবে। মানে এতক্ষণে হয়তো বাসর ঘরেই আছে সে। তুমি এমন একটা মানুষের কথা চিন্তা করছো, এমন একজনকে নিয়ে ভাবছো যার জীবনে তোমার কোনো মূল্য নেই। অথচ যে মানুষগুলি তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, নিজেদের চেয়ে তোমার মূল্য বেশি যাদের কাছে, সেই মানুষগুলোর কথা চিন্তা করছো না, একবার ভাবছো? রুই অভ্রের দিকে তাকালো। অভ্র বলল, হ্যাঁ, তোমার বাবা মা পরিবারের কথা বলছি। তুমি জানো তুমি সাহিলকে যতটা ভালোবাসো তার চেয়ে 1000 গুণ তোমার পরিবার তোমাকে ভালোবাসে। সাহিলের সাথে তোমার 4 বছর সম্পর্ক। 4 বছর যাবৎ তুমি তাকে ভালোবাসো। এই 4 বছরের ভালোবাসা হারিয়ে তুমি বাঁচতে পারছো না, অথচ চাইছোই না। তাহলে একবার কি চিন্তা করছো তোমার জন্ম থেকে যে মানুষগুলো তোমাকে ভালোবেসে তোমাকে হারিয়ে সেই মানুষগুলো কিভাবে বাঁচবে? একটা কি কথা কি জানো, প্রকৃতি কখনো কাউকে শূন্যতায় রাখে না। তুমি সাহিলকে যতটা ভালোবাসো, কেউ একজন আছে, সে তার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে, বেশি বাসবে। কিন্তু সেই দিনটা দেখার জন্য হলেও তো বেঁচে থাকতে হবে। ছোট্ট জীবন আমাদের, কিছু যদি করতে হয় এই এক জীবনে করতে হবে। আজ তুমি মারা গেলে কেউ তোমার মৃত্যু ভালোভাবে নিবে না। নানান মানুষ নানান ধরনের কথা বলবে, বাজে কথা বলবে। তাহলে কি হলো? তুমি বেঁচে থাকতে ব্যর্থ হলে মরার পরে ব্যর্থতার গ্লানি নিয়ে কবরে যেতে হবে। অথচ মানুষের জীবনে সফলতা কোথায় জানো? মৃত্যু মানুষের জীবনের সফলতা। ছোটবেলায় পড়েছিলাম, প্রথম যেদিন তুমি এসেছিলে, একা তুমি কেঁদে হেসেছিলে সবার এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মৃত্যুতে তুমি হাসবে, কিন্তু কতগুলো মানুষ কাঁদবে। তারা তোমার জন্য আফসোস করবে, তারা তোমাকে ভেবে মন খারাপ করবে। এখানেই তোমার সফলতা। তুমি মরে গিয়ে বেঁচে থাকবে মানুষের মনে। অথচ এই যদি আত্মহত্যা করো তাহলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই পাবে না।
একটানা কথাগুলো বলে থামলো রুহি। রুহি মাথা নিচু করে বসে আছে। অভ্র থামাতে মাথা তুলে অভ্রের দিকে তাড়িল। অভ্র বলল, তুমি খুব একটা লক্ষ্মী মেয়ে, অনেক ভালো একটা মানুষ তুমি। তোমার অতীত যেটুকু কষ্টের, ভবিষ্যৎ তার চেয়ে বেশি সুন্দর। সেই সুন্দর সময়টা শুধু বেঁচে থাকতে হবে। তোমার চাইতে হবে না। সুখ নামের পাখি নিজে এসে তোমার খাঁচায় বন্দি হবে। তুমি বেঁচে থাকো, সাহিলকে দেখিয়ে দাও কারোর জন্য জীবন থেকে থাকবে না। তাকে দেখাও যে তার চেয়ে ভালো আছো। নিজেকে অনেক তুচ্ছ ভাবো না। কোনো মানুষ জীবনে তুচ্ছ নয়। কোনো এক জায়গায় মূল্য পাওনি বলে তুমি মূল্যহীন। হয়তো যেখানে পাত্তা পাওনি তার চেয়ে হাজার গুণ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে সেই স্থানে নিয়ে যেতে হবে। মরে গেলে তো গল্প শেষ, অথচ বেঁচে থাকলে গল্পটা চলবে এবং শেষটা সুন্দর হবে। নিজের জন্য বাঁচো, পরিবারকে নিয়ে বাঁচো। দুনিয়া সাত স্বর্গীয় মনে হবে। অভ্র থামতেই রুই ফুপিয়ে কেঁদে ওঠে। এক নাগাড়ে কাঁদতে থাকে। অভ্র পাশেই বসে রইল চুপচাপ। করুক কান্না, কাঁদলে মন হালকা হবে। মনের সমস্ত দুঃখ চোখের পানি বিসর্জন হোক। কাঁদার পর মন শক্ত হোক। নতুন করে বাঁচার ইচ্ছে জাগে। নিজেকে নতুন করে তৈরি করার শক্তি পাওয়া যায়। দুজনের কারো কাছে ঘড়ি নেই, সময় দেখার ইচ্ছে নেই। একসময় রুই থামলো। অভ্র ডাকলো, রুহি। রুহি চোখ মুছে অভ্রের দিকে তাকালো। অভ্র বলল, এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? সুখের সুন্দর একটা জীবন বেছে নিবে, থাকবে, না ব্যর্থতা কষ্ট নিয়ে মারা যাবে? তোমার যেটা ইচ্ছে করতে পারো। জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আমি গেলাম। অভ্র উঠে গেল। রুহি চেয়ে রইল অভ্রর গমনপথে। রুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে গেল। কিছুই ভালো লাগছে না রুহি, কোনো কাজও নেই। হঠাৎ রোহানের কথা মনে পড়লো। নাস্তার সময় রোহানকে দেখেনি। রোহানের কথা মনে হতে মন খারাপ লাগলো। একমাত্র ছোট ভাই, অথচ তাকে কখনো সময় দেওয়া হয়নি। শেষ কবে দুজনে একসাথে বসে টিভি দেখছে, একটু গল্প করছে, মনে পড়ছে না। সাহিলের ঘরে এতটাই বিভোর ছিল, অন্য কারোর কথা কখনো মাথায় আসতো না। রুই রোহানের রুমে উঁকি দিল। রোহান পড়ছে। রুই রুমে এসে বলল, কিরে কী করিস? আপুকে দেখে অবাক হলো রোহান। বলল, পড়ছি আপু, কিছু বলবে? আইসক্রিম খাবে? রোহান বিস্ময়ের সীমা রইল না। যে আপুর সাথে কালে ভাদ্রে কথা হয়, দেখা হলে দিনে দুই একবার। রোহান ম্যাম মনে হতো যে কোন ক্লাসে পড়ে আপু জানেই না, সবসময় নিজের মতো থাকে। সকালে ভার্সিটিতে বিকেলে আসে, বাকি সময় রুমে থাকে। সেই আপু নিজে তার রুমে এসেছে, আবার বলছে আইসক্রিম খাবি কিনা। রোহান জিজ্ঞাসা করলো, আপু তুমি ঠিক আছো? কেন, আমাকে কি বেঠিক মনে রাখছে? না মানে? রোহান আমতা আমতা শুরু করে দিল। রুই বলে, প্যাচাল বাদ দে, আইসক্রিম খাবি নাকি বল? খাবো, কিন্তু বাসায় তো আইসক্রিম নেই। আর পড়া বাদ দিলে তো আম্মু বকা দিবে। বাসায় নেই, এই জন্যই তো দোকানে যাব। এতে দুটো কাজ হয়ে যাবে, আইসক্রিম খাওয়া হবে, আবার আম্মু জানতেও পারবে না। এদিকে একটানা পড়ার কারণে তোর অবসাদ ফিল হবে না। আচ্ছা চল। রুহির ব্যবহারে রোহান যতটা অবাক হলো তার চেয়ে মনে মনে হাজার গুণ খুশি হলো। সে সবসময় প্রার্থনা করতো তার আপুটা যেন অন্য আপুদের মতো হয়ে যায়। একসাথে গল্প করবে, আড্ডা দিবে, নানা দুষ্টুমি হবে দিনগুলোতে। মোড়ের দোকান থেকে আইসক্রিম খেতে খেতে আসছিল দুজনে। তখন রোহান একজনকে ডাক দিল। রোহান ঘুরে তাকালো। রুহি দেখলো লম্বা ফর্সা একটা ছেলে তার দিকে তাকিয়েছে। ছেলেটা ফর্সা রঙের সাথে গায়ের টি শার্টটাও বেশ মানিয়েছে। রুহি ঠিক চিনতে পারলো না, এর আগে কখনো দেখছে বলে মনে পড়লো না। ছেলেটার কাছে আসতে রোহান বলল, কেমন আছেন ভাই? ছেলেটা একবার রুহির দিকে তাকালো, তারপর রোহানের দিকে চেয়ে একটু হেসে বলল, এই তো ভালো। তোর খবর কি? আমি ভালো। কোথায় গিয়েছিলি? আপুর সাথে আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা, বিকেলে ক্রিকেট ম্যাচ আছে, মনে আছে তো? জি ভাই মনে আছে, সময় মতো চলে আসবি কিন্তু। আচ্ছা ভাই, ওকে থাক, গেলাম। ছেলেটা রুহির দিকে এক পলক তাকিয়ে চলে গেল। রুহি মনে হলো ছেলেটা একটু লাজুক স্বভাবের, তবে হাসিটা মারাত্মক রকমের সুন্দর। রোহানকে জিজ্ঞেস করলো, কে রে এটা? রুহির প্রশ্ন শুনে রোহান অবাক হয়ে বলল, তুই আবিদ ভাইকে চিনিস না? সিরিয়াসলি? আবিদের নাম শোনার পর রুহি চিনতে পারলো এটাই সেই আবিদ যে ক্রিকেট খেলার সময় রাস্তা দিয়ে রুহি গেলে হা করে চেয়ে থাকতো, অথচ পথে কখনো সামনাসামনি দেখা হলে একবারও তাকাতো না। সেটা রুহির দিকে বোকা বোকা লাগতো। রুহির 4-5 বছরের সিনিয়র। আগে দাড়ি ছিল না, এখন মুখে খোঁচা খোঁচা দাড়ি। এই জন্য রুহি প্রথমে চিনতে পারেনি। রুহি আফসোস হলো, এক সাহিলের জন্য সে শুধু তার পরিবার, এলাকার কত সুন্দর সুন্দর ছেলেকে ভুলে গেছে। রুহি রোহানকে বলল, তোর আবিদ ভাই কি শাহরুখ খান যে চিনতে হবে? না, আমাদের পাড়ার সব থেকে ভালো ক্রিকেট খেলে। 4-6 মারা দেখলে ফিদা হয়ে যাবে। দরকার নেই আমার ফিদা হয়, তুই হ। এত বড় মানুষ, তোদের মতো বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে 4-6 তো মারবেই। বড়দের সাথে খেললে দেখা যাবে 1 বলে আউট। রোহান প্রতিবাদী কণ্ঠ বলল, আরে না, বড়দের সাথেও খেলে, কিন্তু বড়দের খেলা হলে ছোটদের খেলতে নেয় না। এই জন্য আবিদ ভাই অনেক ভালো লাগে সবার। কখনো
সিনিয়রিটি দেখায় না। দেখলে না, নিচ থেকে ডেকে কথা বলল। রুহি মাথা ঝাঁকিয়ে বলল, হুম বুঝলাম। হাঁটতে হাঁটতে রোহান বলল, আপু একটা কথা বলে বল। ধন্যবাদ আপু। কেন? এই যে আইসক্রিম খাওয়ানোর জন্য। তুমি সত্যি অনেক ভালো। থাক হয়েছে, আর হাওয়া দিতে হবে না। রোহান চোখ দুটো আনন্দে চকচক করছে। রুহির চোখ ঝাপসা। অন্যদিকে তাকিয়ে চোখ মুছে নিল। রোহানের ভালোবাসা আপুর ডাকে হৃদয় সিক্ত হলো। প্রশান্তি ভরে গেল মনে। অথচ এই ছোট্ট ভাইটাকে কখনো সময় দেওয়া হতো না, কখনো কথা বলা হতো না হাসি মুখে, একটু আদর করা হতো না। প্রকৃতি ভালোবাসা রেখে কি এক মরিচিকার পিছনে ছুটছে এতদিন। রুহির মনে হলো সত্যি জীবন সুন্দর, অনেক বেশি সুন্দর। রুহি কিচেনে উঁকি দিয়ে দেখে মা রান্না করছে। দরজায় দাঁড়িয়ে এক মুহূর্ত চিন্তা করে কিচেনে ঢুকলো রুহি। রেহেনা বেগম রুহিকে কিচেনে ডেকে অবাক হলো। যে মেয়েকে টিভি রুমে দেখা যায় না, সে কিনা কিচেনে। অবশ্য কয়েকদিন যাবৎ মেয়ের ব্যবহারে আকাশ সমান পরিবর্তন লক্ষ্য করছে তিনি। কয়েকদিন আগে মেয়েকে নিয়ে চিন্তিত ছিলেন। রুহি কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছিল। হঠাৎ করে যেন আবার আগের রুহি হয়ে উঠল। মেয়েটাকে এই পরিবর্তন অনেক বেশি খুশি করলো তিনি। রুহি জিজ্ঞাসা করলে, কী করছো আম্মু? কিচেনে মানুষ কি করে? লুডো খেলে না নিশ্চয়? আমি জানি রান্নাঘরের মানুষ রান্নাই করে। আমি আসলে জানতে চাইছি কি রান্না করছো। কেন, তুই কিছু খাবি? না মানে, আকাশ মেঘলা দেখলাম, মনে হয় বৃষ্টি হবে। বুঝতেই পারছি খিচুড়ি খেতে চাই তো। রান্না করলে খারাপ হয় না। আচ্ছা, গরুর মাংস আছে তো? আছে, তাহলে তো ভালোই হয়। চলো রান্না করে ফেলি। মাংসের ভুনা সাথে খিচুড়ি। রেহানা বেগম রুহির দিকে শুনি অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। হাসির রেখা ফুটিয়ে বলল, চলো রান্না করে ফেলি মানে? ব্যাপারটা ভূতের মুখে রাম নাম এমন হয়ে গেল না? মায়ের কথা শুনে রুহিম কৃত্রিম রাগী কণ্ঠে বলল, সেটাও তোমার দোষ? কখনো রান্না করতে দিয়েছো আমায়? আর তোমরা কি ভাবো বলো তো? আমি কি বড় হইনি? মানে বিয়ে টিয়ে দিবে না কি? এখন তোমাকে কি এসে সরাসরি বলবো, আম্মু আমাকে বিয়ে দাও, আমি বড় হয়ে গেছি? সেটা কখনো বলবো না, কেউ বলেও না। আমি মাঝে মধ্যে রান্না করতে আসবো, শাড়ি পরবো, তোমরা বুঝে নিবে মেয়ে বড় হয়েছে, এখন মেয়েকে বিয়ে দিতে হবে। বুঝতে পারছো? রুহি কথা শুনে রেহেনা বেগম হেসে ফেলল। ছবিটা যে ছোঁয়াচে এটা প্রমাণ করে দিল জন্যই হেসে ফেলল রুহি। মায়ের মুখে হাসি দেখে প্রশান্তিতে ভরে গেল মন। কতদিন আম্মুর সাথে এভাবে কথা বলা হয়নি, আড্ডা দেওয়া হয়নি, একসাথে শব্দ করে হাসা হয়নি। রেহেনা বেগম হাসি থামিয়ে রুহির গাল টিপে বলল, হয়েছে হয়েছে, বুড়ির মতো পাকনামি করতে হবে না। যা ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে রাখ। মা মেয়ে মিলে দুপুরের রান্না শেষ করতে করতে দুপুর হয়ে গেল। রুহি বলল, আম্মু আমি কি আব্বুকে ফোন করে আসতে বলি, একসাথে খাবো? অফিস থেকে কি করে আসবে? যেভাবেই হোক আসবে, তোমাকে ভাবতে হবে না। তুমি গোসলে যাও। রুহি বারান্দায় এসে দেখে আকাশে কালো মেঘ ঢেকে গেছে। পুরো শহর জুড়ে আবছা অন্ধকার। দেখে মনে হচ্ছে দুপুরবেলা সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। বৃষ্টি আসার আগের মুহূর্তটা এত সুন্দর, অথচ এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। আচ্ছা, জগতের সমস্ত সুন্দর জিনিস কি এমনই ক্ষণস্থায়ী? আমাদের জীবনের সুন্দর ভালো লাগার মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। মনের গহীনে রয়ে যায় সেই সময়ের রেশ। রুহি মনে হলো সুন্দর জীবনগুলো ক্ষণস্থায়ী ভালো, দীর্ঘস্থায়ী তো একঘেয়ে লাগতো, বিরক্ত হয়ে যেতে সব। অল্প সময়ে ভালো লাগার মুহূর্তগুলো হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তার রেশ মনে থাকে আজীবন, যা কখনোই শেষ হয় না। রুই বাবাকে ফোন করলো। তার 3বার রিং হওয়ার পর রিসিভ হলো। ওপাশ থেকে আজাদ সাহেবের গলা ভেসে এলো, হ্যাঁ রুই বল। রুই আতঙ্কিত গলা বলল, আব্বু তুমি তাড়াতাড়ি বাসায় এসো। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? বাবার অস্থির কণ্ঠ শুনে রুই এর পেল হাসি। সে আবারও একটু গাঢ় গলা বলল, আম্মুর শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছে, এখনও জ্ঞান ফিরেনি। রোহান পানি ঢালছে মাথায়, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি আসো। আজা সাহেব কথা জড়িয়ে গেল। কোনো রকমে শুধু বলল, আমি এক্ষুনি আসছি। রুহি ফোনটা কেটে দিল। অনেক দিন পর দুষ্টুমি করে ভালো লাগছে। একবার মনে হলো না, আব্বুকে এমন টেনশন দেওয়া ঠিক হলো না। পরে মনে হলো করুক টেনশন, হার্ট ভালো থাকবে, খারাপ তো কিছু না। কোনো সময় হতে পারে, আগের থেকে অভ্যাস থাক, তাহলে আসল বিপদে দিশেহারা হয়ে পড়বে না। এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। রুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। আজাদ সাহেব অস্থির হয়ে বাসায় এসে হয়ে রইল। এক মুহূর্তে হা হয়ে চেয়ে রইল তিনজনের দিকে। যার অজ্ঞান হয়ে বসে থাকার কথা, সে দিব্যি বসে টিভি দেখছে। রুই আর রোহান কী নিয়ে যেন ঝগড়া করছে একে অপরের সাথে। আজাদ সাহেব বোকা বোকা দৃষ্টি তাকিয়ে রইল ছেলে মেয়ে আর স্ত্রীর দিকে। খেতে বসে আজাদ সাহেব বলল, রুই এরকমটা কেন করলে? রুই বলল, আরে আব্বু রাগ করছো কেন? এত সুন্দর সারপ্রাইজ দিলাম, খুশি হয়ে কোথায় আমাদের বাইরে খাওয়াতে নিয়ে যাওয়ার প্ল্যান করবে, তা নয় রাগ করছো। তাই বলে ফোন করে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলবি? রুই ব্যক্তিত্ব দেওয়ার ভঙ্গিতে বলল, শোনো, ভালো কিছুর জন্য মাঝে মাঝে মিথ্যে বলতে হয়। তুমি আসার ভেবেছিলে, বাসায় এসে দেখবে আম্মু চিৎপাটাং হয়ে পড়ে গেছে, রোহান মাথায় ঢালছে, আমি বসে বসে খাচ্ছি। দৃশ্যটা দুঃখজনক। অথচ তুমি বাসায় এসে দেখলে আম্মু সুন্দর করে সেজেগুজে বসে টিভি দেখছে। এটা দেখে তোমার মন ভালো হয়ে যাবার কথা। তারপর গরুর মাংস ভুনার সাথে খিচুড়ি,
ডাবল মন ভালো হয়ে যাবার কথা। সেটা না হয় বুঝলাম, কিন্তু টেনশনে আমি কিছু হয়ে যেত। স্বামীর কথা শুনে রেহেনা বেগম বলল, নাটক বাদ দাও। আমার কিছু হয়েছে শুনে তোমার যে কী হতে পারে আমি ভালো করেই জানি। রুহির ফোন পাওয়ার পর মনে হয় আনন্দে তবলা বাজাতে বাজাতে বাড়ি এসেছো। মনে মনে আর কতবার যে বলেছ, যাক, আপদ বিদায় হবার হয়ে গেছে। তুমি ধরেই নিয়েছিলে রুহির কথা সত্য, কিন্তু বাসায় এসে যখন আমাকে সুস্থ দেখলে সব আনন্দ হাওয়া হয়ে গেল। তাই তো বলি, গরুর মাংস ভুনা খিচুড়ি দেখে তুমি খুশি হচ্ছে না কেন? তাই তো, কারণটা ধরে ফেলেছি। স্ত্রীর কথা শুনে আজাদ সাহেবের মুখ হা হয়ে গেল। মনে মনে বলল, বলে কি এই মহিলা? এদিকে খবর শুনে আমার হার্ট অ্যাটাক হবার জোগাড়, অথচ যার জন্য করলাম চুরি সেই বলে চোর। রুহি আর রোহান খাচ্ছিল আর বাবা মায়ের ঝগড়া শুনছিল। একসময় রুহি আর রোহান হেসে ফেললো তাদের বাবা মা। ঘড়িতে রাত 10টা বাজে। রুহি অস্থিরভাবে বারান্দায় পায়চারি করছে, সময়টা যেন যাচ্ছে না। ওদিকে 12টার আগে অভ্র ছাদে আসবে না, অথচ অভ্রর সাথে কথা না বললেও হয় না। প্রতিদিন কথা বলা কেমন যেন অভ্যাস হয়ে গেছে। তাছাড়া ছেলেটার কথায় একটা ঘোর লাগা কাজ করে, সারাক্ষণ শুনতে ইচ্ছা করে। রুহি রুমে এসে বইয়ের তাক থেকে একটা বই বের করে পড়তে লাগলো। এতে সময় কাটে। রাত 12টার সময় রুহি ছাদে এসে দেখে পাশের সাথে অভ্র দাঁড়িয়েছে, ফোনে কথা বলছে মনে হয়। রুহি ডাক দিল, এই যে অভ্র সাহেব। অভ্র রুহির দিকে চাইলো। রুহি বলল, কী কারণ? অভ্র জবাব দিল, কফি খাবেন? জি। না, আপনি এখানে আসেন এই ছাদে। কেন? কথা বলবো। এভাবে তো আর কথা বলা যায় না। যায় না? আপনার মতো আমার গলার জন্যেই চিৎকার করতে পারবো না। আচ্ছা, আসছি। অভ্র মই পেতে এই ছাদে এলো। ছাদের কোনো রেলিং নেই। রুহি উত্তর দিকে পা ঝুলিয়ে বসলো। অভ্র রুহির পাশে বসে বলল, জি ম্যাডাম, বান্দা হাজির, বলেন কি বলবেন। রুহি বলল, আচ্ছা, আপনি যে কয়দিন ধরে সারা রাত আমার সাথে কথা বলছেন, গার্লফ্রেন্ডের সময় দিতে পারছে না, তারা রাগ করছেন না? না, ওরা কখনোই আমার উপর রাগ করে না। তাহলে ঠিক আছে। না হয় দেখা গেলো আমাকে সময় দিতে এসে আপনার ব্রেকআপ হয়ে গেল। পরে মন খারাপ করে রুমে বসে রইলেন, আমার সাথে কথা বললেন না। তাহলে তো আমি দম আটকে মরে যাব। কেন? আমার সাথে কথা বলা না বলে দম আটকে মরে যাবে কেন? আপনি বুঝবেন না। আচ্ছা। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। একসময় নীরবতা ভেঙে রুই ছোট্ট করে ডাক দিল, অভ্র সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? এই যে, আমাকে নতুন করে বাঁচতে শেখানোর জন্য, আমার জীবনটা আনন্দে পরিপূর্ণ করে দেওয়ার জন্য, আমার ভালো থাকার কারণ হবার জন্য। আপনি কি আমার বেঁচে থাকার ক্রেডিটটা আপনার। রুই কথা শুনে অভ্র হেসে ফেলল। রুই ভুরুজোড়া বাঁকিয়ে জিজ্ঞাসা করলো, হাসেন কেন? আসলে আমি কিছুই করিনি তোমার ভালো থাকা, তোমার আনন্দময় জীবন, সব কিছু তুমি নিজেই করেছে। হ্যাঁ, এটা ঠিক ছিল যে তুমি একটা ভুল পথে ছিলে। আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছি, তোমাকে বুঝিয়েছি কোনটা ভুল কোনটা সঠিক। তবে সেই সঠিক পথে কিন্তু তোমাকেই হাঁটতে হবে। জানো, দুনিয়ায় এমন হাজারো মানুষ আছে যারা একটা ভুলের থেকে মারা যায়, জীবনটা নষ্ট করে ফেলে। কিছু ভুল আছে যেগুলো কখনোই নিজে নিজে বোঝা যায় না, কোনো একজনকে ভুলটা ধরিয়ে দিতে হয়। এরকম একজনকে পাশে লাগে সবার। জীবনে চেয়েও পায়নি এই হিসাব না করে কোন জিনিসগুলো না চাইতে পেয়েছো এই হিসাব করো। এমন অনেক জিনিস আছে তুমি না চাইতে পেয়েছো, অথচ সেই একই জিনিস অনেকে হাজারবার সাধনা করে পাচ্ছে না। এটাই তো প্রকৃতির নিয়ম। চাওয়া পাওয়া পেয়েও তো গেল, চাওয়া পাওয়ার কোনো দাম থাকবে না। সুখ দুঃখ বলে দুটো শব্দ থাকতো না। সুখী হতে হলে আফসোসহীন হতে হবে। কখনো কখনো কিছু না পাওয়া নিয়ে আফসোস করা যাবে না, সেটা তোমায় নয়। তুমি হাজার চাইলে সেটা পাওয়া যাবে না, তাহলে না পাওয়ার জিনিস নিয়ে আফসোস করে কী লাভ? সেটা হোক প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস, তার চেয়ে যা পেয়েছো, যা আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকো। তবে জীবন সুন্দর। আজ তোমার খারাপ সময় যাচ্ছে বলে যে ভালো সময় আসবে না তা এমন হয় না। খারাপ সময় শুধু ধৈর্য ধরে থাকবে, কষ্ট হলে সহ্য করে নেবে। দেখবে খুব শীঘ্রই খারাপ সময়টা কেটে ভালো সময় এসে গেছে। খারাপ সময় কেটে যাওয়ার পর হয়তো এতটাই ভালো কিছু হবে যেটা তুমি কল্পনাও করনি। তবে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা। অভ্র থামল। রুহি এক দৃষ্টিতে অভ্রের দিকে চেয়ে তার কথা শুনছিল। রুহি বলল, আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? আপনার কথাগুলো প্রিয় গানের মতো লাগে। প্রিয় গানগুলো যেমন এক নাগাড়ে শুনলে কখনো বিরক্ত লাগে না, গানগুলো যেমন কখনো অপ্রিয় হয় না, মধ্যরাতে নিরিবিলিতে শুনতে ভালো লাগে, তেমনি আপনার কথাগুলো শুধু শুনতে ইচ্ছা করে। আপনার বলা প্রতিটি কথা মনে হয় প্রিয় মধ্যরাতের গান। অভ্র সন্দেহস্বরে বলল, আচ্ছা, তুমি আবার আমার প্রেমে পড়ো যায় এমনই তো? কোথাও শুনেছিলাম মেয়েরা যখন কোনো ছেলের প্রেমে পড়ে তখন নাকি তার কথা বলা, হাঁটাচলা, মুখের হাসি সব কিছু অন্যরকম লাগে। রুহি একটা দুষ্টুমি মুখে হাসি দিয়ে বলল, প্রেমে পড়তেই পারি, কেন? প্রেমে পড়াটা কি দোষের? সাথে সাথে অভ্র কিছু বলল না। এক মুহূর্ত আকাশের দিকে চেয়ে থেকে বলল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল, না, তবে কারো কারো প্রেমে পড়ার দোষের। শরতের নীল আকাশের সাদা মেঘ কান্না ভালো লাগে, কিন্তু কখনো ছোঁয়া যায় না। কিন্তু কেউ কেউ মেঘের মতোই, দেখবে ভালো লাগবে, কিন্তু কখনো ভালোবেসে ফেলো না, তাহলে কষ্ট পাবে। রুই ছোট্ট কোণে জবাব দিল, আচ্ছা। অভ্র বলল, মন খারাপ করে দিলাম? রুই মাথা চাকি বলল, না,
মুখে না বলে সত্যি সত্যি রুহির মন খারাপ হলো। এই প্রথম অভ্র কোনো কথা রুহির পছন্দ হলো না। রুহি দূরে শহরের দিকে চাইলো। তার মন খারাপ হয়ে গেছে, কিন্তু কেন? এক সপ্তাহ কেটে গেল। রুহি রুমে বসে বসে ফোন টিপছিল। রেহনা বেগম রুমে এসে বলল, কি করছিস? রুহি জবাব দিল, কিছু না আম্মু। কিছু বলবে? রেহনা বেগম কিছু বললেন না। রুহি খেয়াল করলেন আনন্দে মায়ের চোখ চকচক করছে। নিশ্চয় খুশির কিছু হয়েছে। আব্বু আজ অফিস থেকে যায়নি, বাড়িতে বিশেষ রান্নাবান্নার ব্যবস্থা চলছে। কোনো একটা কারণ তো আছে, কিন্তু কি? রুহি জিজ্ঞাসা করে, কী হয়েছে বলো তো, তোমাকে এত আনন্দিত মনে হচ্ছে কেন? রেহনা বেগম আমতা আমতা করে শেষ পর্যন্ত বলেই ফেলল, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। মায়ের কথা শুনে রুহি যেন আকাশ থেকে বলল, মানে? সেদিন মজা করে বিয়ের কথা বললাম আর তোমরা সত্যি সত্যি বিয়ে দিতে যাচ্ছ? কেন, তুই বড় হসনি? আর এরকম চমকে ওঠার কি ওভার অ্যাক্টিং করে ফেলছিস? রুহি হতাশ গেলে বলল, বিয়ে করার মতো অত বড় হয়নি আম্মু। রেহেনা বেগম রুহির মতো করেই বলল, বিয়ে না করার মতো এত ছোট তুমি নাও। আচ্ছা একটা কথা বলো তো, এত তাড়াতাড়ি পাত্র কই পেলে? নোয়াখালী থেকে আমদানি করেছি। কথাটা বলে রেহেনা বেগম হেসে ফেলল। রুহি রাগ করতে চেয়েও পারল না। মায়ের বাচ্চামি মাখা হাসি দেখে সে নিজেও হেসে ফেলল। রুহি পাত্রপক্ষের সামনে এসে সবাইকে সালাম দিয়ে সামনের সোফায় বসে পড়ল। রুহি মাথা নিচু করে বসে আছে। মাথা তুলে পাত্রকে দেখা মাত্র 460 ভোল্টের একটা শক খেলো। রুহি এতটাই অবাক হলো যে চক্ষুদয় কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। আবিদকে দেখে বিস্ময়ের সীমা রইল না রুহির। মনে হলো, এই বেটা এখানে কি করে? এই কি আম্মুর নোয়াখালী থেকে আমদানি করা জিনিস? পাত্রী হয়ে এক দৃষ্টিতে পাত্রের দিকে চেয়ে থাকা দৃষ্টিকটুর। এই কারণে রুহি দৃষ্টি ফিরিয়ে নিল। আবিদের বাবা মায়ের খুব পছন্দ হলো রুহি। আর পছন্দ না হবার মতো কোনো কারণ নেই। তারা একই পাড়ায় থাকে। অনেক আগের থেকে এক পরিবার অন্য পরিবারকে চেনে। দূর পরিবারের মধ্যেও সম্পর্ক ভালো। আবিদ বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ছেলের পছন্দে তাদের পছন্দ। এদিকে রুহির বাবা মায়ের আবিদকে পছন্দ। তারা আবিদকে ভালো করে চেনে। পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করছে, দেখছে সুন্দর ভদ্র, তারপর ভালো পরিবার। রাজি না হওয়ার কোনো কারণ নেই। রুহির চেয়ে বেশি অবাক হয়েছিল রোহান। তার মনে হলো স্বপ্ন দেখছে। আবিদ ভাইয়ের সাথে আপুর বিয়ে হলে এর মতো খুশি কিছুই হতে পারে না। আবিদ রুহির সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে সেই কখন থেকে। তাদের বারান্দায় পাঠানো হয়েছে নিজেদের মধ্যে একটু আলাদা করেও কথা বলার জন্য, কিন্তু দুজনে চুপচাপ। কথা বলাটা হচ্ছে না। রুহি মনে মনে বলল, ব্যাটা নীরবতা পালন করতে আসছে নাকি এইখানে। রুহি হালকা হেসে বলল, আবিদ ভাই, কেউ কি মারা গেছে? রুহি কথা চমকে উঠল আবিদ। ভুরু জোড়া বাঁকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে রুহির দিকে তাকালো। রুহি বলল, না, যেভাবে শোক পালন করছেন তাই মনে হলো আর কি। রেহানের কাছে তো আপনার অনেক শুনলাম, কিন্তু আপনি যে এতটাই চুপচাপ জানতাম না। আবিদ মিনমিন বলে গেল, আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। কষ্ট করে আর ভাববেন না, অনেক হয়েছে, এবার যেতে হবে। রুহি পা যাবার জন্য পা বাড়াতে আবিদ ডাক দিল, রুহি শোনো। বলেন। তুমি যখন দশম শ্রেণীতে পড়ো তখন থেকে তোমাকে আমার ভালো লাগে, কিন্তু কখনো বলা হয়নি। বিয়ের প্রপোজাল তো আগেও নিয়ে আসতে পারতাম, কিন্তু অপেক্ষা করলাম কেন? আবিদ কিছু বললেন না। রুহি বলল, সাহিলের জন্য তাই না? জি। সবটা জানেন? না, শুধু জানি সাহিল বিয়ে করছে, এই ব্যাপার জানতে চাই। না, দরকার নেই। আবিদ ভাই, আসলে বর্তমান বিয়ে করার মতো মানসিক অবস্থায় আমি নেই। আপনি বুঝতে পারবেন, আমি এখনও সাহিলকে ভুলতে পারিনি। তবে চেষ্টা করছি, একসময় ভুলে যাব। কিন্তু তার আগে কোনো কিছু না হোক, মনের কোথাও একটুখানি যদি কোনো থেকে থাকে, তাহলে অন্য কাউকে ভালো লাগে না, বিরক্ত মনে হয়। আমি বলছি না আপনাকে আমার পছন্দ নয়, কিন্তু কিছুটা সময় দরকার। আপনার জায়গায় অন্য কেউ হলে এই কথাগুলোই বলতাম, বাবা মাকে বলতাম, কিন্তু আমি চাই না কোনো কারণে আপনি কষ্ট পান। ঠিক আছে, সমস্যা নেই, তুমি সময় নিও। আমি অপেক্ষা করব। তুমি যখনই বলবে তখনই বিয়ে হবে, দেরিতে হোক সমস্যা নেই, কিন্তু আমার সাথে হোক। এক সপ্তাহ পরে আবিদের দাদাদের এসে রুহিকে আংটি পরিয়ে যাবে, আর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। এমনটাই সিদ্ধান্ত হলো। দুপুরে খাবার খেয়ে আবিদরা চলে যায়। বিকালে রুহি রুমে বসে বই পড়ছিল। রোহান রুমে এসে জিজ্ঞাসা করলো, কিরে আপু, বই পড়িস কেন? না, কিছু না। কিছু বলবি? রোহান আমতা আমতা করে বলল, তোদের বিয়েটা কবে হচ্ছে? মা বাবা যখন বলল তখন তো তুই ছিলি ওখানে, শুনিসনি? আবার জিজ্ঞাসা করছিস কেন? এমনি জিজ্ঞাসা করছে। আচ্ছা আবিদ ভাইকে তোমার কেমন লাগে? মানে তোমার কি পছন্দ হয়েছে? রুই বই থেকে মুখ তুলে রোহানের দিকে চেয়ে বলল, তোকে আম্মু পাঠিয়েছে না? আরে না, আমি নিজে থেকে এসেছি। বুঝলাম না, আমার বিয়ে নিয়ে তোরা তো আগ্রহ কেন? আসলে আবিদ ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে তো, তাই একটু এক্সাইটেড। আবিদ ভাই যে কতটা ভালো তুমি কল্পনাও করতে পারবে না। দরকার নেই আমার কল্পনা করার, তুই কর। আচ্ছা, তোর অন্য কোনো কারণ নেই তো? রোহান অবাক হলো রুহির কথা শুনে। জিজ্ঞাসা করলো, আমার আবার কী ব্যাপার? রুই দুষ্টুমিকে হাসি দিয়ে বলল, না মানে, হিসাব তো সহজ সরল যোগ অঙ্কের মতো। আমার বিয়ে হলে তোর রাস্তা পরিষ্কার। রোহান কৃত্রিম রাগী কণ্ঠে বলল, তোমার সাথে কথা বলাই ভুলেছি, থাকো তুমি। রোহান রুম থেকে বেরিয়ে চলে গেল। হেসে ফেলল রুহি। রুহি অব্রর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, একটা সুসংবাদ আছে। অব্র সাহেব? অব্র জিজ্ঞাসা, কি বলেন তো, কি হতে পারে? অব্র হতাশ বলে বলল, আমার অনুমানের শক্তি খুব বাজে। তাহলে তো হলো না। আচ্ছা আমি বলছি, আমার বিয়ে হচ্ছে সত্যি। যাক, 2 বছরের মধ্যে এখন একটা ভালো খবর পেলাম।
তো পাত্র কি করে? ব্যাংকার। আর অবসর সময় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে। আপনার তো চেনার কথা। বেচারা হবুবর এলাকার ভালোই ফেমাস। কে? আবিদ ভাই? সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন? না মানে আবিদ ভাইয়ের মতো ভালো কাউকে কখনো দেখিনি, অন্তত এই এলাকায়। তার সাথে বিয়ে হওয়া অন্তত ভাগ্যের ব্যাপার। আরে বাহ! সবার মতো আপনিও দেখছি প্রশংসার পঞ্চমুখ। জানো, আগে কত ক্রিকেট খেলেছি একসাথে, কত আড্ডা দিছি, কত গল্প করছি, একসময় কাটানো। ভার্সিটিতে ভর্তি হবার পর থেকে যখন প্রথম আসি, কাউকে চিনতাম না। আবিদ ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয়েছিল। দুদিনে কেমন আপন হয়ে গেছিল। জানো রি, তুমি কতটা ভাগ্যবান। আবিদ ভাইয়ের সাথে বিয়েটা হোক, এক সময় দেখবে নিজেকে দুনিয়ার সেরা সুখী মনে হবে। রুহি বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আপনাকে পাওয়ার মানুষটার ভাগ্য আমার চেয়ে অনেক ভালো, অভ্র সাহেব। রুই ভার্সিটি থেকে ফিরছিল। এলাকার সব ছেলে পেলে ঝড়ের মতো সালাম দিতে লাগলো। যার সাথে দেখায় সেই বলে, আসসালামু আলাইকুম ভাবি। রুহি মনে মনে ভাবলো, বিয়ে না হতে এলাকার ভাবি হয়ে গেলাম। রোহানের সামনে পরীক্ষা। কিছুদিন খেলাধুলার জন্য পড়াশোনার বেশ ঘাটতি হয়েছে, তাই প্রতিদিন রাত 2টো পর্যন্ত পড়াচ্ছে সে। আজ রোহান পড়তে বসলো, হঠাৎ পানির পিপাসা লাগলো। রোহান পানি নেওয়ার জন্য রুম থেকে বের হয়ে কিচেনে যাবে, তখনই রুই পা টিপে টিপে নিঃশব্দে ছাদের দিকে যাচ্ছে। রোহান ডাক দিতে চেয়েও ডাক দিল না। আপু এত রাতে ছাদে যাচ্ছে কেন? তাও আবার চুপি চুপি। ভীষণ অবাক হলো সে। রোহান কেমন যেন ভয় ভয় লাগলো। একবার মনে হলো আব্বু আম্মুকে ডাক দে, কিন্তু সেটা ঠিক হবে না ভেবে চুপ করে রইল। রোহানও নিঃশব্দে রুইয়ের পিছিয়ে নিল। দুজনের মাঝে মিনিট খানেক দূরত্ব। রোহান সিঁড়ির শেষ মাথায় এসে উঁকি দিল। এতক্ষণ মনের মধ্যে একটু একটু করে জমা ভয়টা হঠাৎ করে বড় আকার ধরে শরীর জুড়ে এত শিরশির অনুভূতি হলো। ভয়ে রোহানের গলা শুকিয়ে আসলো। রোহান দেখলো রুহি অদৃশ্যে কারোর সাথে কথা বলছে। রোহানের মনে হলো এক দৌড়ে নিচে চলে আসি, কিন্তু আপুর রেখে যাওয়া মন সায় দিল না। রোহান এক পা দুপা করে রুহির পাশে যেয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বললো আপু? রোহানকে দেখে রুহি চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তুই এত রাতে ছাদে কী করছিস? রোহান রুহির প্রশ্নে জবাব না দিয়ে আবারও প্রশ্ন করলো, কার সাথে কথা বলো তুমি? কেন, দেখতে পাচ্ছিস না অভ্র ভাইয়ের সাথে কথা বলছি? কোন অভ্র ভাই? চিনিস না তুই? ওই যে পাশের বাসায় থাকে। কিন্তু অভ্র ভাই তো 2 বছর আগে মারা গেছে। রাতের বেলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। রোহানের কথা শুনে রুহির চোখ বড় বড় করে চাইলো। সে নিজেও ভয় পেয়ে গেল কথাটা শুনে। রুহির ভয়টা আরও বাড়লো যখন অভ্র দাঁড়িয়েছিল। যখন দেখলো সেখানে অভ্র নেই। রুহি চারিদিকে চাইল, না, কোথাও অভ্র নেই। মাথা ঘুরে পড়ল রুহি। অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। রোহান ধরে ফেলল তাকে। রুহি চোখ খুলে দেখে সে রুমে। বাবা মা রোহান পাশে বসে আছে। রুহি কথা বলতে চাইলে বাবা বারণ করলো। রুহি কিছু বলল না। একটু পর ডাক্তার এসে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে চলে গেল। রুহি অবাক হলো এটা ভেবে যে তাকে কেউ কিছু জিজ্ঞাসা করছে না কেন। সবাই যখন রুম থেকে বেরিয়ে যায়, রুহি রোহানকে চোখ ইশারায় বলতে থাকে। রোহান বলে, রুহি বলল, ব্যাপার কি? আম্মু আব্বু কিছু জিজ্ঞাসা করলো না কেন? কে জিজ্ঞাসা করবে? আমরা তো ছাদেই ছিলাম। আমি অজ্ঞান হলাম কেন? এত রাতে ছাদে কী করছিলাম এইসব? রোহান একটা গর্বিত হাসি বলল, চিন্তা করো না, আমি সামলে নিচ্ছি। রুহি অবাক হলো। এতটুকু মানুষ আবার কি সামলে নেবে? রুই জিজ্ঞাসা করলো, তুই সামলে নিচ্ছিস মানে? রোহান বলল, মানে আব্বু আম্মুকে বলছি পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই তোমাকে নিয়ে ছাদে গিয়েছিলাম একটু হাওয়া খেতে। পরে তুমি সিঁড়ি দিয়ে ওঠার সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ও আচ্ছা। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করবো, বল। মানে তুই কি সত্যি অভ্র ভাইকে দেখছো? রুই হ্যাঁ সূচক মাথা নিল। রোহাল বলল, তা কী করে সম্ভব? আমার মনে হয় হ্যালোসিনেশন হয়েছিল। হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু এই কথা তুই কাউকে বলবি না। আব্বু আম্মুকে জানতে পারলে টেনশন করবে। আচ্ছা কাউকে বলবো না। রুহি জিজ্ঞাসা করল, আচ্ছা অভ্র ভাই যে মারা যায় এটা আমি জানলাম না কেন? মানে পাশাপাশি বাড়ি থাকলে দেখা নাও হতে পারে, পরিচয় নাও হতে পারে, কিন্তু ছেলেটা মারা গেল অথচ জানলাম না। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না। রোহাল বলল, 2 বছর আগে অভ্র ভাই যখন মারা যায় তুমি তখন বাসায় ছিলে না। মনে আছে? ভার্সিটি থেকে 6 দিনের জন্য সিলেটে ট্যুরে গিয়েছে। তুমি যেদিন সিলেটে যাও পরের দিন রাতে অভ্রভাই মারা যায়। অভ্রভাই ওই বাসায় ভাড়া থাকতো। গ্রামের বাড়ি ছিল কুষ্টিয়া। লাশ নিয়ে যাবার পর এলাকার মানুষ আর মনে রাখেনি ব্যাপারটা। 2 দিনে ভুলে যায়। আর তুমি তো কারোর সাথে কথা বলতে না, আশেপাশে খোঁজ খবর রাখতে না, এই জন্য জানতে পারোনি। রুহি যেন আপন মনেই বলল, আচ্ছা। সেই ঘটনা প্রায় 1.5 মাস পর হয়ে গেছে। আজ রুহি আর আবিদের বিয়ে। গত 1 মাসে রুহি আর আবিদের ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। দুজনে বাইরে দেখা করছে 4 বার। আবিদের সাথে কথা বলে দেখা করে রুহির মনে হয় আবিদ একজন চমৎকার মানুষ। মনটা সহজ সরল প্রকৃতি। রুহি বাসর ঘরে বসে অপেক্ষা করছে। আবিদ রুমে আসতে রুহি পায়ে হাত দিয়ে সালাম করলো। আবিদ বলল, আরে আরে, সালাম করতে হবে না, তুমি বসো। রুহি বসলো, আবিদও বসলো। আবিদ এর আগে কখনো এতটা খুশি হয়নি। এই 6 বছর আগে থেকে যাকে মনে মনে ভালোবেসেছে আজ তাকে পেয়েছে। প্রিয় মানুষ
মানুষটাকে পাওয়ার মাত শান্তিময় কিছু বোধহয় দুনিয়াতে নেই। প্রিয় মানুষটাকে পেয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছেটা যেন দ্বিগুণ বেড়ে যায়। প্রিয় মানুষটাকে পেয়ে গেলে স্বর্গীয় মনে হয় দুনিয়াতে। রুহি বুঝতে পারছে না তার এরকম লাগছে কেন। লজ্জায় আবিতের দিকে তাকাতে পারছে না। আবিতের সাথে তো অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে, তখন তো এখন লাগেনি। বরং আবিদ চুপচাপ ছিল বাচালের মতো, সে একই বকবক করে গেছে। তাহলে আজ এরকম লাগার মানে কি? বিবাহিত বান্ধবীদের কাছে বাসর রাত নিয়ে কত গল্প শুনেছে, সবাই তো বলেছে এটা নাকি জীবনের শ্রেষ্ঠ রাত। তাহলে তার এমন লাগছে কেন? কেন? কোনো কারণে কি আবিদকে ভয় লাগছে? মানে সে কি শুধু নিজের কথা ভাববে, স্বামীর অধিকার খাটানোর জন্য জোর করবে? তার মতো আছে কি না, সে মানসিকভাবে প্রস্তুত কি না, এসব কি আবিদ ভাববে না? রুই হাবিজাবি ভাবনার মধ্যে আবিদ বলল, তোমার কি খারাপ লাগছে? মানে অস্বস্তি আসছে? খারাপ লাগবে কেন? না মানে শাড়ি গয়না পরে থাকতে যদি কষ্ট হয় তাহলে চেঞ্জ করতে পারো, এসব পরে থাকার অভ্যাস তো, কষ্ট হবে। রুই মনে হলো দূর, ভয় পাবার কি আছে, বেচারা বাঘ সাপ তো নয়, আবার অপরিচিত কেন, পরিচিত একটা মানুষ। আর আমি তো অনেক সাহসী, ভয় পেলেই ভয়, ভয় না পেলে জয়। জোর করতে পারলে নাকের উপর একটা ঘুষি বসিয়ে দেবো, তারপর দৌড়ে বাসায় চলে যাবো। মাত্র 10 মিনিটের পথ। চিন্তার কিছু নেই। আর ছেলেরা যখন মনে করে বাসর নাকে বিড়াল মারতে হয়, সেখানে আমি মেয়ে হলে বলে কি মনে করবো যে বাসর রাতে স্বামীকে বেশি প্রশ্রয় দিতে নেই, তাহলে মাথায় উঠে যাবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ঠিক আছে, তাই বলে তো মাথায় তোলা যাবে না, তাহলে পরে পস্তাতে হবে। রুই বলল, জি না জনাব, আমার কষ্ট হচ্ছে না। তাছাড়া আজ তো বাসর রাত, বিশেষ একটা রাত। এই রাত তো জীবনে প্রতিদিন আসবে না। তো আজকে রাত শাড়ি গহনা পরে থাকি, আর প্রতিদিন তো নর্মাল কাপড় পরে থাকবো। আবিদ বলল, তোমার সমস্যা না হলে পরে থাকো। আচ্ছা তুমি খেয়েছো কখন? রুই বলল, দুপুরে খেয়েছি। কিন্তু কেন? আবিদ অবাক হয়ে বলল, এখন বাজে রাত 12টা, এত সময় গেছে, না খেয়ে আছো, ক্ষুধা লাগেনি? রুই ছোট্ট করে জবাব দিল, জি না, এখানে আসার পর খেতে বলেছিল কিন্তু ইচ্ছা করেনি। ইচ্ছে করেনি মানে? তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলে আবিদ উঠে গেল। রুই তাড়াতাড়ি করে বলল, আরে কই যান, পাগল হলে নাকি? মানুষ কী ভাবে, সবাই বলবে জামাইয়ের হাতে খাবার জন্য, তখন খাইনি, কি লজ্জার কথা। কে কী ভাবলো তাতে আমার কি? আমি কারো কথা ভাবি না। আমার বউ না খেয়ে থাকবে আর লোকের কথা ভেবে বসে থাকবে? তাছাড়া একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে প্রথম রাতে না খেয়ে থাকবে? একজন সচেতন নাগরিক হিসেবে, একজন আদর্শ স্বামী হিসেবে আমি এটা মানতে পারি না। সো আমি যাচ্ছি খাবার আনতে। আবিদ কথাগুলো শেষ করে রুইকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবিদের চাচাতো, মামাতো, ফুফুতো, বড় ভাইয়েদের বউ মানে আবিদের ভাবিরা সবগুলো ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। আবিদকে বাসর ঘর থেকে ঘরের বাইরে বেরোতে দেখে তাদের চক্ষু চড়ক গাছ, একে অপরের চোখ চাওয়াচুই করতে লাগলো। অপরদিকে যখন খাবার নিয়ে রুমে ঢুকতে গেল, তখনই সবাই একসাথে হেসে ফেললো। আবিদ খাবার নিয়ে এসে রুইয়ের পাশে বসলো, হা করে খাইয়ে দিচ্ছে। রুই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, আমার হাত নেই? আবিদ রুইয়ের কথা শুনে ভুরুজোড়া বাঁকিয়ে বলল, আমি খাইয়ে দিলে সমস্যা কি ম্যাডাম? রুই আর কথা বাড়ানো না, হা করলো। আবিদ খাইয়ে দিল। রুই খেতে খেতে জিজ্ঞাসা করলো, আপনি খাচ্ছেন না কেন? আপনিও খান। এত খাবার আমি একা খেতে পারবো না। আবিদ রুইয়ের মুখে আরও এক লোকমা খাবার দিয়ে বলল, আমি সকাল থেকে খাওয়ার উপরেই আছি। তোমাদের বাসায় তোমার সুন্দর কাজিনগুলো তো আদর করে কম খাওয়ালো না, আমার পেট ভরে গেল। আরও বার কয়েক লোকমা খেয়ে রুই বলল, পেট ভরে গেছে, আর খাবো না। আবিদ রুইয়ের কথা শুনে অবাক হলো। অবাক কণ্ঠে বলল, এত অল্পতেই পেট ভরে গেল? তারপর একদল মানুষ বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আরে ভাই, বউকে যেটুকু খাবার খায় তার চেয়ে তো বিড়াল বেশি খায়। বাসায় 2-3টা বিড়াল পালতে পারলে একটা বউ পালতে পারবো না? কথাগুলো বলে আবিদ মনে হলো বড় ধরনের ভুল করে ফেলছে। রুইয়ের দিকে তাকিয়ে দেখে রুই রাগী দৃষ্টিতে তাকিয়েছে। রুই রাগী কণ্ঠে বলল, আপনি আমাকে বিড়ালের সাথে তুলনা করেন? আমি কি বিড়াল? সরি, উদাহরণ দিতে গিয়ে মুখ ফসকে বলে ফেলছে, সরি। আপনার সরি আপনার কাছে রাখেন। রুই উঠে বারান্দায় চলে যায়। আকাশে বিশাল এক চাঁদ, চাঁদের রূপলি আলায় আলোকিত পুরো শহর। দক্ষিণা বাতাস এসে ছুঁয়ে দিল রুইকে। বারান্দায় এসে মনটা ফুরফুরে হয়ে গেল রুইয়ের। আবিদ রুম থেকে ডেকে বলল, কফি খাবে? রুই জবাব দিল না। আপনার মাথায় ঢালবো? আচ্ছা নিয়ে আসছি। আবিদ রুম থেকে বেরিয়ে রুই অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, নিয়ে আসছি মানে? মাথা ঠিক আছে এই ছেলের? আজব। এই ছেলে বাসর করার কথা, তাকে কিচেনে কফি বানাতে দেখে বিস্ময়ের সীমা রইল না আবিদের ভাবি সম্প্রদায়। আবিদ 2 মগ কফি নিয়ে ঘুরে দেখে তার পিছনে কিচেনের দরজার সামনে ভাবিটা দল বেঁধে দাঁড়িয়ে আছে। আবিদ বলল, ব্যাপার কি? তোমরা এরকম লাইন ধরে কেন, কই মাছের মতো? ভাবিদের মধ্যে একজন বলতো, বিয়ে না করতে বউয়ের জন্য এত দরদ, এর 2% দরদ ভাবিদের জন্য তো দেখলাম না। আবিদ বলল, আমার ভাইয়েরা কি দরদ করে না? ভাইয়েরা যাই করুক, দেবর হিসেবে তো একটা দায়িত্ব থাকার কথা। বিয়ের আগে বললে দায়িত্ব পালনের কথা ভেবে দেখতাম। এখন সম্ভব নয়। ভাবি সম্প্রদায় অলরেডি একজনের সেবায় নিয়োজিত আমি। আবিদ আর কথা না বেরিয়ে কিচেন থেকে বেরিয়ে এলো। আবিদ চলে যেতে একজন বলল, হে আল্লাহ, রুহির মতো কপাল
আমার কেন হলো না? একজন বলল, সত্যি রুই মেয়েটা অনেক ভাগ্যবান, আবিদের মতো স্বামী পাওয়ার ভাগ্যের বিষয়। অন্য একজন বলল, আমার তো বাসরাতে রুমে ঢুকেই যুদ্ধ শুরু করেছে, কপি তো দূরে কথা, খেয়েছে কিনা জিজ্ঞাসা পর্যন্ত করেনি। কথা শুনে একসাথে হেসে ফেলল সবাই। আবিদ বারান্দায় এসে রুইয়ের দিকে তাকিয়ে কফির মগ বাড়িয়ে দিয়ে বলল, একে তো বাসরাত, তার উপর বাইরে এমন জ্যোৎস্না, ঘুমানোর কোনো মানেই হয় না। বারান্দায় দুজনে দুটি চেয়ারে পাশাপাশি বসলো। রুই কফির মগে চুমুক দিয়ে বলল, তো সারা রাত জেগে থেকে কি করবে? আবিদ বলল, গল্প করব। কি গল্প? দুনিয়ায় কি গল্পের অভাব আছে নাকি? রূপকথার গল্প করব। রুই কফি খেতে খেতে আবিদকে বলল, এ কি, কফি খেয়ে ফেলছেন? আবিদের কথা শুনে রুই ভোরউজেরা বাকি আবিদের দিকে তাকিয়ে বলল, কফি খাবো না তো কি করব? তখন না বললে আমার মাথায় ঢালবে? কথাটি বলে উচ্চস্বরে হেসে উঠল আবিদ। রুইয়ের মুখের হাসি রেখা ফুটল। রুইয়ের মনে হলো প্রথম সে ভয় পেল, এখন একদম নর্মাল লাগছে। কত সহজে আবিদের সাথে বন্ধুর মতো মিশে গেল। রুই মনে হলো এই মানুষটার সাথে সে খারাপ থাকবে না। তাহলে কি অভ্রের বলা কথাগুলো সত্যি? অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি দুঃখের পরেও কি সুখ আসে? আমার জীবন দুঃখ কি তবে শেষ? হাজার চেয়েও যেমন সাহিলকে পাইনি, তেমনি না চেয়েও সাহিলের চেয়ে অনেক ভালো কাউকে পেয়েছি। রুইয়ের মন খারাপ হলো অভ্রের কথা ভেবে। আচ্ছা, অভ্র কি আর কখনোই তাকে দেখা দেবে না? আর কখনো মধ্যরাতের গান শোনা হবে না? মনে হয় হবে না। কিন্তু রুই অভ্রের সাথে দেখা করতে ইচ্ছে করলো। মনে মনে ভাবলো, একটা বারের জন্য হলো অভ্রের সাথে যেন দেখা হয়। রুইয়ের ঘুম ভাঙতে চোখ খুলে নিজেকে আবিদের বুকে আবিষ্কার করলো। গত রাতের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে গেল রুই। দুজনে চেয়ারে বসে গল্প করছে। আবিদ বলল, আচ্ছা, আজ তো আমাদের বাসর বারান্দায় হচ্ছে মনে হচ্ছে। আবিদের কথা শুনে ভুরুজোড়া বাঁকিয়ে আবিদের দিকে তাকিয়ে বলল, বারান্দায় বাসর মানে? বারান্দায় মানে হলে যারা ঘরে বাসর করে তারা বলে বাসর ঘর। আমরা তো আর ঘরে বাসর করছি না, বারান্দায় বাসর করছি, তাই আমাদের বারান্দা বাসর। আজব কথাবার্তা আপনার। তুমি একটু উঠে দাঁড়াবে কেন? এমনি। আগে বলেন, কেন দাঁড়াতে বলছেন? আচ্ছা, দাঁড়ালেই তো দেখতে পারবে। দাঁড়াও। রুই উঠে দাঁড়ালো। আবিদ রুইয়ের চেয়ারের পায়ের কাছে গিয়ে টেনে তুলে তাকে পা তুলে দিয়ে বলল, তারপর রুইয়ের হাত ধরে টান দিয়ে নিজের কোলে জড়িয়ে ধরে বলল, বাসরাত বিথা যেতে দিতে পারি? একে তো বউটা সুন্দর, তার উপর সেজেগুজে বসে আছে, একটু আদর না করলে প্রকৃতি অভিশাপ দিবে। তারপর আর ভাবতে পারল না রুই। লজ্জায় আবিদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে এসলো। গত রাতের কথা মনে পড়তে রুহি শিহরিত হলো, আনন্দিত হলো। এই রাতটা ছিল তার জীবনের সেরা সুন্দরতম মুহূর্ত। সময় তার নিজ গতিতে বয়ে যায়, সময়ের সাথে সাথে চলতে হয় মানুষকে। এই চলার পথটা সমান নয়। এই পথে নানান খাত থাকে, থাকে উঁচু নিচু, খারাপ ভালো নিয়ে জীবন। সুখের সময়টা যদি আনন্দের সাথে কাটাতে পারি, তাহলে আমরা দুঃখের সময় কেন মন শক্ত করে সহ্য করে নিতে পারবো না? গ্রীষ্মের রোদ প্রখর শেষে বর্ষা আসে বর্ষণ দিনে। রোদে পুরা প্রকৃতি বৃষ্টির পানিতে সতেজ হয়ে উঠছে। তেমনি খারাপ সময়টা কাটিয়ে উঠতে জীবন সুন্দরতম মুহূর্তগুলো উপভোগ করা যায়, পৌঁছানো যায় সুখের রাজ্যে। বিয়ের অনেকগুলো দিন পেরিয়ে গেল। রুই কখনো ব্যস্ত থাকে, আবার কখনো একদম অবসর। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, শাশুড়ির সাথে নাস্তা তৈরি করা, তারপর নাস্তা শেষে আবিদকে অফিসের জন্য তৈরি হতে সাহায্য করা, আবিদ অফিস যাওয়ার পর শাশুড়ির সাথে আড্ডা দেওয়া। দিন শেষে আবিদ যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে তাকে সময় দেওয়া, নিজের হাসির আড়ালে আবিদের ক্লান্তিগুলো উড়িয়ে দেওয়া। কখনো কখনো মধ্যরাতে উঠে বারান্দায় দাঁড়িয়ে একসাথে জ্যোৎস্না দেখা, আবিদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে হাজারো গল্প বলা। হুট করে কোনো এক বিকেলে বাইরে ঘুরতে যাওয়া, কোনো এক সন্ধ্যায় বাইরে খেতে যাওয়া। আবিদের ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলো প্রতিবার চমকে দেয় রুইকে, প্রতিবার ভালো লাগায় আবেশে ভরিয়ে দেয়। রুইয়ের চোখে জল জমতে থাকে, রাহাতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে কখনো কখনো। একসময় নিজেকে দুঃখী মনে করা রুই আজ জীবনের সবচেয়ে সুখী। আবিদের যত্ন, আদর, ভালোবাসা ইত্যাদি রুইয়ের মনে প্রশান্তির বাতাস বইয়ে দেয়। বাঁচার ইচ্ছে জাগায় হাজার বছর। রুহির সমস্ত আবদার আবিদ হাসিমুখে মেনে নেয়, সমস্ত চাওয়া পাওয়াগুলো সর্বোচ্চ দিয়ে পূরণ করার চেষ্টা করে। আবিদ রুহিকে যত দেখে তত অবাক। মনে মনে ভাবে, এই একটা মানুষ এত ভালো হয় কী করে? আবিদ কখনো রাগ করতে দেখেনি রুই, কখনো রাখতে দেখেনি। রুই যদি রাগ করে বা রেগে যায়, আবিদ এসে শক্ত করে জড়িয়ে ধরে রেখে। যতক্ষণ না রুই রাগ ভাঙবে ততক্ষণ কোনো ছাড়াছাড়ি নেই। রুইকে নিয়ে আবিদের ছোট ছোট পাগলামিগুলো আনন্দের জোয়ার বইয়ে দেয় রুহির মনে। একটা মেয়ের চেয়ে থাকার জন্য বেশি কিছু দরকার হয় না, শুধু আপন মানুষ লাগে, যার চোখে থাকবে সম্মান আর ভালোবাসা। কয়েকদিন আগে আবিদের প্রমোশন হয়। অফিস থেকে ফিরে কলিং বেল দিতে দরজা খুলে দেয় আবিদ। আবিদ খুশিতে রুহিকে কোলে তুলে নেয়। রুহিকে কোলে তুলে নিয়ে ভেতরে আসতে দেখে বাবা মা বসে আছে। লজ্জায় লাল হয়ে যায়। পরদিন সকালে বাবা মা বাড়ি ফাঁকা করে চলে যায় গ্রামে। তাদের নাকি কিছু দিন গ্রামের সতেজ অক্সিজেন নেওয়ার প্রয়োজন। যাবার আগে হাসতে হাসতে বলে যায়, সুসংবাদ শুনে ফিরতে চাই। বাবা মা চলে যেতে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে আবিদ রুহির চুলে নাক ডুবিয়ে দেয়। খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ দিয়ে বাবা মাকে নিয়ে আসতে হবে। হেসে ফেলল রুহি। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। 13 দিন হলো শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গেছে। বাড়িতে রুই একা। সকালে আবিদ অফিস যাওয়ার আগে রুইকে বলল, আজকে কেউ অফিসে
যাবেন? আজ ছুটি নিলে তো পারতেন। আবিদ বলল, ছুটি নিয়ে কী করবো? সারাদিন তো বসে বসে কাটাতে হবে। আর যা হবার তা তো রাতে হবে। তুমি চিন্তা করো না, রাত হবার আগেই ফিরবো। শেষের কয়েকটা শব্দ আবিদ রুহির কানে কানে বলে। লজ্জায় লাল হয়ে যায় রুহি। রুহি কৃত্রিম রাগী কণ্ঠে বলে, আপনি বিদায় হন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আবিদ বিষদি মাখা মুখ নিয়ে বলে, আচ্ছা ঘুমাও, সারা রাত জেগে থাকতে হবে। রুই চোখ বড় বড় করে তাকাতে আবিদ রুহির গালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। হেসে ফেলে রুই। সন্ধ্যা 7টা। অন্য দিনের মতো আবিদ এতক্ষণ অফিস থেকে চলে আসছে। আজ তাহলে দেরি করছে কেন? টেনশন হলো রুই। আবার ফোন দিতে পারছে না। ফোন দিলেই আবিদ অতি রোমান্টিক কথাবার্তা বলবে, সেই জন্য আবিদের জন্য অস্থির হয়ে আছে। এটা বলে খোটা দিবে। রুই একটা বই নিয়ে বসলো। কয়েকটা পৃষ্ঠা পড়েছে মাত্র। এমন সময় কেউ ডাকলো, রুই। রুই রুমের চারিদিকে চাইলেও কোথাও কেউ নেই, কিন্তু নিজের নামটা ধরে ডাকা স্পষ্ট শুনেছে সে। ভয়ে একটা স্রোত রুইয়ের শির দ্বারা দিয়ে গেল। রুই চমকে তাকালো চারিদিকে। এখন একজন বলল, রুই, আমি অভ্র। তুমি কি ভয় পাচ্ছ? যদি ভয় পাও আমি চলে যাব। অভ্র ভাই? বিস্মিত হলো রুই। 1 বছর পর সেই কণ্ঠ শুনে পেল, যে কণ্ঠের প্রতিটা কথা একসময় প্রিয় গানের মতো লাগতো রুই। সেই অভ্র ভাই, যার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে হতো সে। প্রতিদিন রাতে ছাদে চলে যেত একা একা। রুই মনে মনে অনেকবার চেয়েছে অভ্র ভাইয়ের সাথে যেন তার দেখা হয়। তাহলে আজ অভ্র ভাইয়ের গলা শুনে এমন ভয় পাচ্ছে কেন? রুই মনে মনে ভয় পেল বলে, অভ্র ভাই, আপনি সামনে আসেন, আমি ভয় পাচ্ছি না। কথাটা বলার সাথে সাথে সোফায় অভ্রকে দেখতে পেল রুই। রুই মনে হলো একটু পরিবর্তন হয়নি অভ্র। 1 বছর আগে যেমন ছিল তেমন আছে। আচ্ছা, মরার পর কি বয়স থেমে যায়? রুই জিজ্ঞাসা করলো, কেমন আছেন অভ্র ভাই? অভ্র হাসলো, তারপর বলল, তোমার প্রশ্নটা জীবন নেই মানুষের জন্য। যে মানুষ মারা গেছে সে কখনো খারাপ ভালো থাকে না, থাকলেও বলা যায় না। কিন্তু তুমি অনেক ভালো আছো আমি জানি। আমি বলেছিলাম তুমি অনেক লক্ষ্মী মেয়ে, তোমার সাথে কিছু হলেও একদিন অনেক ভালো হবে। রুই বলল, একটা প্রশ্ন করব অভ্র ভাই? অভ্র হাসলো। হাসি থামিয়ে বলল, আমি জানি তুমি কি বলবে। কি বলবে? আমি কেন মারা গেলাম জানতে চাও? জি। আমি ভার্সিটিতে প্রথম বর্ষ থেকে একটা মেয়েকে ভালোবাসতাম। মেয়েটা ভালোবাসতো আমায়। ওর নাম ছিল বর্ষা। আমাদের সম্পর্ক ছিল 5 বছর। আমি পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছিলাম না কোথায়, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম। সেই সময় বর্ষার বিয়ে হলো। খবরটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। 2টা টিউশনি করে নিজের খরচ চালাতাম কোনোভাবে। বর্ষার বিয়ে ঠিক হবার পর বর্ষা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। নিজের জীবনের চেয়ে যাকে ভালোবাসি তাকে হারানোর ভয় অস্থির করে তুলছিল। কোনো কিছু ভাবতে পারতাম না, কোনো কিছু মাথায় আসতো না। দিনরাত রুম অন্ধকার করে শুয়ে থাকতাম। বর্ষার বিয়ের আগের দিন ছুটে গেছিলাম ওর কাছে। অনেক চেষ্টা করে দেখা করতে পেরেছিলাম। বর্ষার পায়ে পর্যন্ত পড়ে ধরেছি, অনেক কান্না করছে, কিন্তু এসবে বর্ষার মন গলাতে পারলো না। বর্ষা জানালো আমি বেকার, চাকরি নেই, আমাকে তার পরিবার মেনে নেবে না। সে তার পরিবারের অমতে কিছুই করবে না। আর যেখানে ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ে হয়েছে সেখানে আমার তো পাত্তাই নেই। ব্যর্থতা, হতাশা আর এক আকাশ কষ্ট নিয়ে সেদিন বর্ষার কাছ থেকে ফিরে আসি। আমি ভুলতে পারছিলাম না ওকে। ওর কথা মনে হলে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতো। বুকের বাঁ পাশটা যেন আগুন লেগে গেছিল, পুরো ছাই হয়ে যাচ্ছিল মন। বর্ষার বিয়ে রাতে আর সহ্য করতে পারলাম না। প্রিয় মানুষটা অন্য করে হয়ে যাবে, অন্য কেউ তাকে ছুঁয়ে দিবে, এটা ভাবতে দম আটকে আসছিল। চিলেকোঠায় থাকতাম, ছাদে যাওয়ার কোনো সমস্যা ছিল না। কষ্ট সহ্য করতে না পারে সেদিন ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলাম। এই যে আমি মারা গেলাম, যার জন্য মারা গেলাম, আমার মৃত্যুর সংবাদ তাকে ভাবালো না, বিচলিত করলো না। সে দিব্যি তার মতো থাকলো নতুন যৌবন নিয়ে। এদিকে আমি দেখলাম আমার মায়ের কান্না, বাবার আজাহারি। আমার লাজ জড়িয়ে আমার মা বাবা কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে গেছিলো। আমার ছোটো বোনটা আমার পাশে বসে ভাইয়া ভাইয়া বলে চিৎকার করছিল। বোনের ভাইয়া বলে কান্নাটা সহ্য করতে পারছিলাম না। আমার শরীরে যেন আগুন ধরে গেছিলো। শরীরের তাপে শরীরের মাংস যেন ঝলসে যাচ্ছিল। তখন আমার কিছু করার ছিল না, শুধু দেখা আর শোনা ছাড়া। তখন প্রথমবারের মতো অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম, আমি যে ভালোবাসার জন্য ছুটেছি, যে ভালোবাসার জন্য আত্মহত্যা করেছি, সেটা ভালোবাসা না, কৃত্রিম ভালোবাসা। ভালোবাসা নামের মরীচিকা ছিল ওটা। সত্যিকারের ভালোবাসা ছিল মায়ের কান্না, বাবার চোখের জল, বোনের ভাইয়া ডাক। সেদিন বুঝতে পারলাম বাবা মা, পরিবার, ভালোবাসার প্রকৃতি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। এই মানুষগুলো আমাদের সত্যিকারে অর্থে ভালোবাসা। দুনিয়ার বাকি ভালোবাসা নাটক, অভিনয় ভরা। আমার বাবা আগের থেকে অসুস্থ ছিল, আমার মৃত্যুতে বিছানায় পড়ে যায়। ছোট্ট বোনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এদিকে মৃত্যুর ঠিক 2 দিন পর আমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলাম। তারা জানালো আমার চাকরি হয়েছে। সেদিন যদি না মরতাম তাহলে একটা ভালো চাকরি করতাম, বাবার চিকিৎসা করতে পারতাম, ছোটো বোনটার পড়াশোনা বন্ধ হতো না, মায়ের মুখে হাসি ফুটতো। কিন্তু আমার মৃত্যুতে এসব কিছুই হলো না। কয়টা মানুষ নিঃস্ব হয়ে গেল, তারা তাদের ভালোবাসার মূল্য পেল না। আমি প্রকৃত ভালোবাসার মানুষগুলোকে ঠকালাম। তারপর রয়ে গেল এই জগৎ আর অন্য জগতের মাঝে। আমার কোথাও ঠাঁই হলো না, হাওয়ায় ভেসে রইলাম। অভ্র থামলো। রুই ফুপিয়ে কেঁদে উঠলো। কতক্ষণ কান্না করছে জানে না। একসময় কান্না থামলো। অভ্র বলল, রুই, তুমি কি জীবন নিয়ে সুখী? রুই হ্যাঁ সূচক মাথা নাড়ল। অভ্র বলল, আমি আরও আগে তোমার সাথে দেখা করতে পারতাম, কিন্তু মনে হয়েছে কিছুটা সময় যাক। তুমি বোঝো তুমি সুখী, আমি
তোমার মুখে তুমি সুখী এটাই শুনতে চেয়েছিলাম। আমি তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম। আমি চাইনি আমার মতো অবস্থা কারো হোক। আজকের পর আর তোমার সাথে কখনো দেখা হবে না। আমি মারা গেছি এটা জানার পর তার সাথে দেখা করা যায় না, সবাই ভয় পায়। তোমার সাথে দেখা করলাম কারণ তোমার ইচ্ছে ছিল আমার সাথে দেখা হয়। রুই বলল, মাঝে মাঝে কি দেখা দেওয়া যায় না অব্র ভাই? আমি তো আপনাকে ভয় পাচ্ছি না। অব্র হাসলো, এক মুহূর্ত চাইলো রুইয়ের দিকে, তারপর বলল, আবিদ ভাই চলে এসেছে, আমি যাচ্ছি, ভালো থেকো। তুমি অনেক সুখী হও, বিদায় রুই। অব্র মিলিয়ে গেল। রুই চোখের ঝাপসা হয়ে গেল। অব্র ভাই তার কাছে একটা ধোঁয়াশা হয়ে রইল আজীবন। কখনো ভুলতে পারবে না তাকে। এমন সময় কলিং বেল বেজে উঠল। রুই চোখ মুছে পা বাড়ালো দরজার দিকে। ঘড়িতে 2টো। রুই আবিদের বাহুতে মাথা রেখে শুয়েছে। আবিদ অপরাতে রুইয়ের মাথায় বিলি কেটে দিচ্ছিল। রুই বলল, আচ্ছা বলেন তো, আমাদের প্রথমে ছেলে হবে না মেয়ে হবে? আবিদ জবাব দিল, ছেলে বা মেয়ে যেই হোক না কেন আমাদেরই তো সন্তান, যেটা হয় আমি তাতেই খুশি। রুই বলল, কিন্তু আমি চাই আমাদের প্রথমে একটা ছেলে হোক। তার নামও আমি ঠিক করে রেখেছি। আমাদের ছেলে হলে তার নাম রাখবো অভ্র। আবিদ রুইয়ের নাকে নাক ঘষে বলল, সুন্দর নাম। তবে ম্যাডাম, ছেলের নাম তো রাখা শেষ। তাহলে ছেলেকে দুনিয়ায় আনার কার্যক্রম শুরু করি। মানে? আবিদ কিছু বলল না, রুইয়ে কিছু বলল না। বলার উপায় নেই। 2টো ঠোঁট একে অপরের সাথে ততক্ষণে। এবার একসাথে ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দেওয়ার অপেক্ষা। তারপর সমাপ্ত। মধ্যরাতের গান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।